জীবনের একটা পর্যায়ে এসে যদি তোমার মনে হয় যে সবকিছু যেমনটা ভেবেছিলে তেমনটা হচ্ছে না, যদি মনে হয় তোমার বর্তমান জীবন আর তোমার স্বপ্নের জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত, তাহলে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে গায়েব হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, তোমাকে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে গায়েব হওয়া মানে কি? এর মানে কি আমি বাড়িঘর ছেড়ে পাহাড়ে চলে যাব, নাকি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেব? আসলে এই গায়েব হওয়া মানে নিজেকে নিজের ভেতর খুঁজে পাওয়া, নিজেকে নতুন করে আবিষ্কার করা। সত্যি বলতে, নিজের জীবনে পরিবর্তন আনতে, নিজের ভার্সন 2.0 তৈরি করার জন্য কিছু সময়ের জন্য দুনিয়ার কোলাহল থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা ভীষণ প্রয়োজন। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি আগামী 6 মাস বা 1 বছরের জন্য নিজেকে সবার থেকে আলাদা করে নিতে পারো, তাহলে যখন তুমি ফিরে আসবে তখন তোমাকে দেখে তোমার নিজের ছায়াও চমকে যাবে। আমি জানি না তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে নিয়ে কি ভাবছে বা তারা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটুকু জানি, তুমি যখন নতুন রূপে ফিরে আসবে তখন তাদের চিন্তাধারাও বদলে যেতে বাধ্য। নিজেকে শক্তিশালী করার জন্য, নিজেকে মজবুত করার জন্য এই সাময়িক বনদাস বা এই আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়াটা খুব দরকার। সবার আগে নিজের মনের ভেতর এই প্রশ্নটা করো যে কেন তোমাকে গায়েব হতে হবে, কেন তোমাকে নিজেকে আলাদা করতে হবে? এর উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। তুমি যদি সেই একই পরিবেশে থাকো, যেই পরিবেশ তোমাকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে, যেই বন্ধুরা, যেই আড্ডা, যেই অভ্যাসগুলো তোমাকে এতদিন ধরে পিছিয়ে রেখেছে, তুমি যদি তাদের মাঝেই থাকো, তাহলে তুমি নতুন কিছু আশা করো কি করে? তুমি এই ভিডিওটা দেখছো বা আমার কথাগুলো শুনছো, তার মানে একটাই, তুমি তোমার বর্তমান অবস্থাকে ঘৃণা করো, তুমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করো। মানুষের জীবনে পরিবর্তন তখনই আসে যখন তার পিঠ দেওয়ারে থেকে যায়, যখন তার স্বপ্ন আর তার বাস্তবের মধ্যে সংঘাত শুরু হয়। আর ঠিক এই কারণেই নিজেকে ওই বিষাক্ত পরিবেশ থেকে, ওই নেগেটিভ মানুষগুলোর থেকে আলাদা করাটা ম্যান্ডেটরি হয়ে পড়ে। এটা কোনো অপশন নয়, এটা প্রয়োজনীয়তা। সত্যি বলতে কি জানো, ফোকাস জিনিসটা না লেজার লাইটের মতো। সাধারণ আলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তার শক্তি কম, কিন্তু লেজার লাইট এক জায়গায় ফোকাসড থাকে, তাই সেটা লোহা পর্যন্ত কেটে ফেলতে পারে। তোমার এনার্জিও ঠিক সেরকম। তুমি যখন 10টা দিকে মন দাও, 10 জন মানুষের সাথে ফালতু কথা বলো, তখন তোমার এনার্জি লিক হতে থাকে। আর বড় কিছু করতে গেলে, জীবনে বিরাট কিছু অ্যাচিভ করতে গেলে, ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে জীবন থেকে ছাঁটাই করতেই হবে। যখন তুমি নিজেকে সবার থেকে আলাদা করে নাও, যখন তুমি একা থাকো, তখন তোমার ব্রেন তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে। গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক ভিড়ের মধ্যে সম্ভব নয়। তার জন্য চাই নির্জনতা, তার জন্য চাই একাকিত্ব। চলো, তোমাকে বাস্তব পৃথিবীর কিছু উদাহরণ দিই, যেগুলো শুনলে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা সবাই ইলন মাস্কের নাম জানি, তাই না? আজকের এই যে স্পেস এক্স, টেসলা, এসবের পেছনে একটা ইতিহাস আছে। যখন তিনি পেপ্যাল কোম্পানি থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি কি করেছিলেন জানো? তিনি পার্টি করে টাকা ওড়াননি, তিনি নিজেকে পুরোপুরি গায়েব করে ফেলেছিলেন। একটা রুমের ভেতর নিজেকে বন্দি করে দিনের পর দিন বই পড়ে কাটিয়েছেন। ভাবা যায়, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রকেট সায়েন্স শিখছেন শুধুমাত্র বই পড়ে? তিনি তখন সবার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন, মিডিয়া থেকে দূরে ছিলেন। শুধু একটাই লক্ষ্য ছিল, মঙ্গলে মানুষ পাঠানো। লোকে তাকে পাগল বলেছে, কিন্তু তিনি জানতেন তিনি কি করছেন। আজ যখন স্পেস এক্স মহাকাশে রকেট পাঠায়, নাসা পর্যন্ত তাদের সাহায্য নেয়, তখন পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মিরাকেল কি একদিনে হয়েছে? না, এটা ওই নিজেকে ঘর বন্দি করে রাখার, ওই গায়েব হয়ে যাওয়ার রেজাল্ট। তিনি তার সমস্ত এনার্জি, সমস্ত ফোকাস এক জায়গায় ঢেলে দিয়েছিলেন। এবার আসো স্টিভ জবসের কথায়। অ্যাপল কোম্পানি, যেটা তিনি নিজের হাতে বানিয়েছিলেন, সেখান থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। কতটা অপমানজনক হতে পারে সেটা একবার ভাবো। কিন্তু স্টিভ জবস কি ভেঙে পড়েছিলেন? তিনি কি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিচার চেয়েছিলেন? না, তিনি গায়েব হয়ে গিয়েছিলেন। তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়ে পিক্সার আর নেক্সট নামের কোম্পানি তৈরি করতে শুরু করেন। তিনি সেই সময়টাকে কাজে লাগিয়েছিলেন নিজেকে আরও ধারালো করতে, আরও ক্রিয়েটিভ করতে। ফলাফল কি হলো?
অ্যাপেল তাকে আবার ডাকতে বাধ্য হলো। আর যখন তিনি ফিরে এলেন তখন তিনি নিয়ে এলেন আইপড, আইফোন আর আইপ্যাড, যা প্রযুক্তির ইতিহাস বদলে দিল। এই যে ফিরে আসা, এই যে কামব্যাক, এটা সম্ভব হয়েছিল কারণ তিনি নিজেকে সময় দিয়েছিলেন, তিনি একা ছিলেন, তিনি নিজেকে নতুন করে গড়েছিলেন। চলো তোমাকে একটা পুরনো দিনের গল্প শোনাই। এক রাজ্যে এক যুবক ভাস্কর ছিল যে স্বপ্ন দেখত রাজ্যের সেরা মূর্তিটি বানানোর, কিন্তু তার প্রতিভা ছিল সাধারণ মানের, আর সে সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করত। একদিন সে বুঝল এভাবে চললে সে হারিয়ে যাবে। সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে লোকালয় ছেড়ে দূরের এক পাহাড়ি গুহায় চলে গেল। সাথে নিল শুধু এক বিশাল পাথরের চাই আর তার হাতুড়ি ছেনি। সে সবাইকে বলে দিল যেন সে মরে গেছে। গুহার ভেতর বাইরের পৃথিবীর কোনো আলো প্রবেশ করত না। প্রথম প্রথম তার মনে হতো সে পাগল হয়ে যাবে, একাকিত্ব তাকে গ্রাস করত, তার হাত কেটে রক্ত বের হতো, কিন্তু সে থামেনি। সে নিজেকে বলেছিল, হয় আমি সেরাটা গড়ব, নয়তো এখানেই শেষ হয়ে যাব। 6 মাস পর যখন সেই গুহা থেকে বেরিয়ে এলো, তার সাথে ছিল এমন এক অপূর্ব সুন্দর মূর্তি যা দেখে রাজ্যের সেরা শিল্পীরাও নতজানু হয়ে গেল। ওই 6 মাসের বনবাস, ওই একাকিত্বের সাধনা একটা সাধারণ পাথর কাটাকে রাজ্যের সেরা শিল্পীতে পরিণত করেছিল। এখন প্রশ্ন হলো, তুমি এটা কিভাবে করবে, বা তোমার এখন কি করা উচিত? দেখো, দেরি করার আর সময় নেই। যা করার এখনই শুরু করতে হবে, আজ থেকেই শুরু করতে হবে। নিজেকে পরিবর্তন করার এই প্রসেসটাকে আমি 4টে ভাগে ভাগ করি, খুব মন দিয়ে শুনবে। প্রথম ধাপ হলো একটা সলিড টার্গেট সেট করা। উদ্দেশ্য ছাড়া কোনো যাত্রাই সফল হয় না। তোমাকে জানতে হবে তুমি কেন গায়েব হচ্ছ। নিজেকে প্রশ্ন করো, কেন? আমি এটা কেন করতে চাই? আমার কি চাই? টাকা, সম্মান নাকি শান্তি? যখন তোমার কাছে কেনর উত্তরটা পরিষ্কার থাকবে, তখন মোটিভেশনের অভাব হবে না। কারণ মাঝপথে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন এই কারণটাই তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। দ্বিতীয় ধাপ এবং সবচেয়ে কঠিন ধাপ হলো ডিসকানেক্ট করা। নির্মম হতে হবে তোমাকে। যেই বন্ধু তোমাকে সবসময় ডিমোটিভেট করে তাকে ব্লক করো। যেই অ্যাপগুলো তোমার সময় খায় সেগুলো আনইনস্টল করো। নিজেকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবে, সফল হলে এই মানুষগুলোই তোমাকে হাততালি দেবে, আর ব্যর্থ হলে এরাই তোমার নিয়ে হাসাহাসি করবে। তাই এদের কথা ভুলে যাও। নিজেকে কাজের মধ্যে এত ব্যস্ত রাখো যেন নিঃশ্বাস ফেলারও সময় না থাকে। তৃতীয় ধাপ হলো মাস্টার প্ল্যান তৈরি করা। শুধু পরিশ্রম করলেই হবে না, গাধার মতো খাটলে হবে না, স্মার্ট হতে হবে। তুমি যে সময়টা নিজেকে দিচ্ছ, সেই সময়ে তুমি কি কি করবে তার একটা রুটিন বানাও। প্রতিটা ঘন্টার হিসেব রাখো। তুমি কারোর সাহায্য নিতে পারো, বই পড়তে পারো বা ইন্টারনেট ঘেঁটে শিখতে পারো, কিন্তু তোমার একটা রোড ম্যাপ থাকতেই হবে। পরিকল্পনা ছাড়া যুদ্ধে নামা আর আত্মহত্যা করা একই ব্যাপার। আর শেষ ধাপ হলো অন্ধের মতো ফলো করা আর জেদ ধরা। হ্যাঁ, ইগো থাকা ভালো, যদি সেটা নিজের উন্নতির জন্য হয়। নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি এটা করেই ছাড়ব। প্ল্যান হয়ে গেছে, এবার আর কোনো প্রশ্ন নয়, এবার শুধু কাজ। সকালে উঠতে ইচ্ছে করছে না, তবুও ওঠো। কাজ করতে ভালো লাগছে না, তবুও করো। নিজের মনকে নিজের গোলাম বানাও। মন যা চাইছে সেটা নয়, তোমার যা প্রয়োজন সেটা করো। এই জেদটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রাখবে, এই পৃথিবী শুধু রেজাল্ট দেখে, তোমার স্ট্রাগল বা চোখের জল কেউ দেখবে না। তুমি কত রাত জাগলে, কত কষ্ট করলে, সেটা কেউ জানতে চাইবে না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। তাই এখন কাউকে কিছু বলার দরকার নেই। চুপচাপ গায়েব হয়ে যাও। কাজ করো অন্ধকারে, যাতে তোমার সফলতা শব্দ করে আলো জ্বালাতে পারে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, মাত্র 6টা মাস, নিজের জীবন থেকে এই 6টা মাস ইনভেস্ট করে দেখো। বিশ্বাস করো, তুমি যখন ফিরে আসবে তখন তোমার কনফিডেন্স লেভেল দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তোমার হাঁটা চলা, তোমার কথাবার্তা, তোমার চিন্তাধারা, সব কিছুতে একটা আলাদা আভিজাত্য চলে আসবে। যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার দিকে তাকিয়ে ভাববে, এটা কি সেই ছেলেটা, এটা কি সেই মেয়েটা? পরিবর্তনের এই আনন্দটা কি তুমি উপভোগ করতে চাও না? যদি চাও তাহলে আর ভেবো না, আজ, এখন, এই মুহূর্ত থেকে নিজেকে গায়েব করার প্রস্তুতি নাও। তোমার নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি প্রস্তুত? নিজেকে একবার সুযোগ দিয়ে দেখো, ইতিহাস তুমিও গড়তে পারো।